আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু জানার জন্য এসেছি এবং মুক্তিযোদ্ধার সঙ্গে দেখা করতে এসেছি। তো আমার সম্পর্কে, আমার মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে গেলে একটু বুঝতে হবে যে তোমাদের বুঝছো আমার খুবই যে 1978 সালে মহান মুক্তিযুদ্ধের প্রায় 48 বছর পর আমরা একজন বীর মুক্তিযুদ্ধের সার্থকতা গ্রহণ করতে পারছি এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে তথ্য দিতে পারছি। ধন্যবাদ। তোমরা আমাকে মুক্তিযোদ্ধা হিসাবে দেখতে আসছো, আমি সত্যি খুব গর্বিত। 1971 সালে যুদ্ধ করে যে কত কষ্ট করে দেশ স্বাধীন করেছি সেটা একমাত্র মুক্তিযোদ্ধারা ছাড়া কেউ বলতে পারবে না। যাই হোক, তোমরা আমার নাতি সঙ্গে এসেছো, তাই তোমরা আমার সবাই নাতি। তোমরা আমাকে যা প্রশ্ন করবা মুক্তিযুদ্ধ সম্পর্কে, অন্যান্য সম্পর্কে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমি বলতে চাই, আপনি তো মুক্তিযুদ্ধ করেছেন, তাহলে আপনার কাছে মুক্তিযুদ্ধ মানে কি? মুক্তিযুদ্ধ কিন্তু একদিনই হয়নি। এটা হওয়ার পিছনে কিন্তু অনেক কারণ আছে এবং মুক্তিযুদ্ধটাকে বলতে গেলে প্রথমে তোমাকে পিছন দিকে কিছু পিছনের দিকে যেতে হবে। কেন মুক্তি সংগ্রাম ছাড়া মুক্তিযুদ্ধ কিন্তু হয়নি। আমাদের যখন আমাদের 1947, তোমাদের পিছন দিকে কিছু কথা বলি যে জিনিসগুলো তোমাদের খুব কাজে লাগবে হয়তো পরবর্তীতে। 1947 সালে যখন আমাদের দেশ বিভক্ত হয়ে যায়, অর্থাৎ পাক ভারত একটা আলাদা দেশ তৈরি হয় ব্রিটিশের কাছ থেকে। আমরা 1947 সালে আমরা এই দেশটাকে আগে স্বাধীন হওয়ার পরে 1950 সালের থেকে 1947 পর থেকে পাকিস্তান এবং ভারত সৃষ্টি হয়। পাকিস্তান ভারত সৃষ্টি হওয়ার পরে পাকিস্তান আলাদা হয়ে যায়, ভারত আলাদা হয়ে যায়। ভারত এবং পাকিস্তান বলে যে আমাদের রাষ্ট্রীয় ভাষা উর্দু হবে, কিন্তু তখন থেকে কিন্তু আমাদের ছাত্রদের মধ্যে থেকে, আমাদের ছাত্রদের মধ্যে থেকে বলে যে না, আমাদের রাষ্ট্রীয় ভাষা হবে বাংলা। এই নিয়ে 50 সাল থেকে এই আন্দোলন করতে 52 সালে আমাদের, যেটা আমরা 21শে ফেব্রুয়ারি বলি, সেদিন আমাদের জাতীয় বাংলা ভাষা আমাদের সৃষ্টি হয়। তখন থেকে কিন্তু আমরা বাংলা ভাষার স্বাধীনতার জন্য যে যুদ্ধ করছিলাম, তখন থেকে কিন্তু আমরা আরও পিছন দিকে গেছি, যে 60 সালে, তারপর 62 সালে, তারপরে 66 সালে। আমি ছোট করে বলতেছি, বড় করে বলতে গেলে বিরাট বড় ইতিহাস হয়ে যাবে, প্রায় 1-1.5 ঘন্টার মতন গল্প করতে হবে। এবার করতে 69 সালে, 70 সালে, তারপর 71 সালে আমাদের কিন্তু যুদ্ধ শুরু হয়। কিন্তু এখানে একটা কথা আছে যে এই সমস্ত যুদ্ধ হওয়ার আগে আমাদের দেশে আমরা তখন করি কি, যে দেশ স্বাধীন করার জন্য এইভাবে সংগ্রাম করতে এটা সংগ্রাম হলো, কিন্তু একদিনে কিন্তু দেশ স্বাধীন হয়নি। সংগ্রাম করতে 1971 সালে আমাদের যুদ্ধ শুরু হয়। সেটা হচ্ছে 25শে রাত্রে যুদ্ধ ঠিক শুরু হওয়ার মতন নয়। যুদ্ধ শুরু হওয়ার মতন এই জন্য যে ওখানে আমাদের 25শে রাত্রে কিন্তু, যখন আমি যেই জায়গায় আছি, এই জায়গার
উত্তর দিক থেকে দক্ষিণ দিক থেকে শুধু গুলি বর্ষণ হতে আরম্ভ করে, তখন বাড়ি আমাদের এইভাবে ছিল না। তো আমার মাকে আমি বলছিলাম যে দরকার পড়লে তোমাকেও যুদ্ধ করতে হবে, কারণ আমাদের যুদ্ধ শুরু হয়ে গেছে। এভাবে করতে 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 শেষকালে আমরা যুদ্ধ আমাদের 26শে স্বাধীনতা দিবস যখন বঙ্গবন্ধু আমাদের শেখ মুজিবুর রহমান যখন আমাদের বলে 26শে মার্চ আমাদের দেশ স্বাধীনের যখন উনি ঘোষণা দেয়, সেদিন থেকে আমরা কিন্তু মুক্তিযুদ্ধ শুরু করি। দাদা ধন্যবাদ আমাদেরকে এই প্রশ্নের উত্তর ভালোভাবে জানার জন্য। আমরা জানলাম আজ মুক্তিযুদ্ধ মানে কি। আচ্ছা দাদু, আপনি কার অনুপ্রেরণা বা সাহায্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? আচ্ছা, এখানে আমি তখন আগে বলা ভালো, আমার বয়স কিন্তু খুব একটা বেশি ছিল না। আমি তখন এসএসসির ক্যান্ডিডেট ছিলাম। আমার 5ই এপ্রিল আমার পরীক্ষা হওয়ার কথা ছিল। 5ই এপ্রিল আমার 1971 সালে আমার পরীক্ষা দেওয়ার কথা ছিল। মার্চ মাসের 25 তারিখ অর্থাৎ 26 সাল থেকে যখন শুরু হয়ে যায়, তখন কিন্তু আমি ছোট, আমার তখন বয়স ছিল মাত্র 16। তাই আমাকে ওই যে সমস্ত মাঠে এদিক ওদিকে যাওয়া, যুদ্ধক্ষেত্রে যাওয়া, এই সমস্ত অনুপ্রেরণা তখন কিন্তু আমার খুব একটা বেশি আসেনি। পরবর্তীতে আমি ওখান থেকে আমাদের শহর থেকে তখন আমি যখন গ্রামে চলে যাই, গ্রামে চলে যাওয়ার পরে আমাকে গ্রামের লোকজন বলে যে তোমরা তো ছেলে পেলে, তখন আমাদের চেহারা খুবই ভালো ছিল, খুব শক্তিশালী ছিল, তো তোমরা তো খুব ভালো ছেলে পেলে, তোমাদের তো পিছনে লোক লেগে যাবে। ঠিকই আমাদের পিছনে পাক সেনা এবং রাজাকার যারা ছিল আর কি, রাজাকার বলতে এখানে নন বেঙ্গলি সবাই কিন্তু ছিল, তারা কিন্তু আমাদের পিছনে লেগে গেল যে কীভাবে এদেরকে রাজাকারে ঢুকানো যায়। আমরা তখন এই সমস্ত দেখতে না, আমাদের দেশ স্বাধীন করার জন্য আমাদেরকে এইভাবে তো ওদের পিছনে থাকলে চলবে না, আমাদেরকে দেশ স্বাধীন করতে হবে। দেশ স্বাধীন করার জন্য পরবর্তীতে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমাকে আমি এবং আমার কিছু বন্ধু, গ্রাম্য বন্ধু যারা আমার সঙ্গে ছিল, তারা একসঙ্গে আমরা ভারতে পালাই এবং পালিয়ে ওখানে আমরা যাই ট্রেনিং দিই। সেই ট্রেনিংয়ের ক্ষেত্রটা অবশ্য তোমরা যদি জানতে চাও সেটাও আমি বলবো যে আমি কোথায় ট্রেনিং দিলাম। আমি ট্রেনিং দিছিলাম আমরা গেলাম 1971-এর 20শে এপ্রিল। সেটা গেলাম কোথায়, ভারতের ডালিমগা নাম তোমরা শুনছো? ডালিমগা এই আমাদের বেশি দূর নয়, এখান থেকে 10 থেকে 12 মাইল পিছনে হবে। সেখানে সেই ডালিমগায় যুদ্ধ করতে ট্রেনিংয়ের জন্য ওখানে ঘুরতে গেলাম। তো আমাদের বলছে যে তোমরা তো অল্প বয়স, তোমরা তো অস্ত্র ধরতে পারবে না। কিন্তু না, আমরা বললাম যে না, আমরা দেশ স্বাধীন করার জন্য আমরা এসেছি, আমাদের ছোট হোক আর বড় হোক আমরা ওগুলো বুঝি না, আমরা যেভাবে হোক আমরা দেশ স্বাধীন করার জন্য এসেছি, আমাদের ট্রেনিংয়ে নিতে হবে। তখন আমি ওই ইয়ুথ ক্যাম্পে ডালিমগায় ওখানে ঢুকি। ওখান থেকে আমাকে 4 দিন কি 5 দিন পরে, ওটা ইয়ুথ ক্যাম্প, ওটা শুধু লেফট রাইট করা হতো। আর কি বলে ওই রাইফেলটাকে মানে শুধু চালানোর জন্য আমাদের সামান্য অল্প কিছু আমাদের ট্রেনিং দিচ্ছিল, যে ট্রেনিংয়ে আমাদের কিছু হওয়ার মতন না। শেষে ওখান থেকে আমাদেরকে নিয়ে গেল শিলিগুড়ি, নাম শুনছো তো, ভারতের শিলিগুড়ি পানিঘাটার জায়গাটার নাম। সেই জায়গাটা কিন্তু খুব জঙ্গল, প্রচুর জঙ্গল, এত বেশি জঙ্গল যে ওই জঙ্গলগুলো কেটে আমরা ট্রেনিং সেন্টার তৈরি করছিলাম এবং এত কষ্ট করছিলাম, যার জন্য আমার মনের মধ্যে ওই সমস্ত কষ্টের জন্য আমার মনের মধ্যে কিন্তু এখনো কান্না আসে যে কি দেশ স্বাধীন করতে গেলে আমরা যে হাসি খুশি অনেক সময় চলি, আমরা যে মুক্তিযোদ্ধারা যে আমাদেরকে মূল্যায়ন করা হয় না, অনেক ক্ষেত্রে মূল্যায়ন করা, এই জিনিসটা কিন্তু তারা অনুভব করবে না যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করছে। তাই ওখানে ট্রেনিং দেওয়ার পরে আমরা কিন্তু শিলিগুড়িতে ট্রেনিং দিচ্ছিলাম। সেখানে ট্রেনিং দিতে যায়, সেখানে যে কি কষ্ট, গাছ জঙ্গল কেটে আমাদেরকে ওই ট্রেনিং সেন্টার ওখানে তৈরি করতে হয়েছে এবং ওখানকার খাওয়ার পানি নাই।
ওখানে খাওয়া পানি না, ওখানে পাহাড় থেকে পানি আসতো, যেটাকে বলে শুকনা পর্বত। ওখানে মাঝে মাঝে ওই পানি আসতো, ওই পানি এসে চলে যেত, যাওয়ার পরে কিছুক্ষণ পরে বা ঘন্টার 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টা পরে পানি শুকাই যেত, একদম পানি শুকাই যেত, সব পাহাড়, সব পাথর আমরা চলে। এত সুন্দর জিনিস, দেখার মতো জিনিস ওটা। তো ওইখান থেকে আমরা পানি সংগ্রহ করে ওষুধ দিয়ে আমরা ওই পানি খেতাম এবং ট্রেনিং দিতাম। আর ট্রেনিং প্রায় আমি ওখানে ট্রেনিং দিছি 1 মাস, 29 দিন, 1 মাস না, 29 দিন আমাদের ট্রেনিং হলো। 1 জুন থেকে 30শে জুন, 1 জুন থেকে 30শে জুন পর্যন্ত আমাদের ট্রেনিং হতো, অর্থাৎ 29 দিন। ওই ট্রেনিং এর পর থেকে আমাদের বিভিন্ন অপারেশন ক্যাম্পে অনেক সবাইকে পাঠানো। এইভাবে কিন্তু তোমাদের এরপরে তোমরা আরো কিছু জানতে চাও, বলো। ধন্যবাদ দাদু, অনেক কিছুই জানতে পারলাম। আচ্ছা, আমরা জানতে চাই আপনি আসলে কোন সেক্টরে যুদ্ধ? আচ্ছা, ধন্যবাদ তোমাদের এত সুন্দর প্রশ্ন করার জন্য। আমি কিন্তু আমাদের এখানে নাম ছিল সেটা 7 সেক্টরটা হচ্ছে তোমাদের 7 সেক্টর, মানে 7 নম্বর সেক্টর। 7 নম্বর সেক্টর, সেই 7 নম্বর সেক্টরটা তোমার পীরগঞ্জ আছে না, পীরগঞ্জ থেকে ঠাকুরগাঁর কিছুটা পড়ছে, ঠাকুরগাঁর কিছু, পীরগঞ্জ থেকে আরম্ভ করে এদিক দিয়ে দিনাজপুর দিয়ে এদিক দিয়ে হিলি পর্যন্ত হচ্ছে আমাদের 7 নম্বর সেক্টর। তোমাদের 7 নম্বর সেক্টরে কেউ যদি প্রশ্ন করে যে এর রেখাটা কি, রূপে পীরগঞ্জের কিছু থেকে আরম্ভ করে হিলি পর্যন্ত হচ্ছে আমাদের 7 সেক্টর। এইটাই হলো আমাদের। এইভাবে ঘুরে আমরা তো বর্ডার সাইডে ছিলাম, আমরা তো মধ্যে ছিলাম না, আমরা বর্ডার সাইডে ঘুরে আমরা এই হিলির দিকে আমরা এখানে আমাদের এখানে যুদ্ধ করতে দিত, এখানে যুদ্ধ করতে দিত, এখানে যুদ্ধ করতে দিত। আমরা কিন্তু আমাদের কোনো নির্দিষ্ট জায়গা ছিল না, আমাদের শুধু জায়গা ছিল একটা, সেটা হলো অপারেশন ক্যাম্প। আমার যেটা অপারেশন ক্যাম্প ছিল সেটা হলো পীরগঞ্জের রানীশঙ্কর নাম শুনছো তো? হরিপুর নাম শুনছো তো? আমি ওই সেক্টরে ছিলাম, ওই সাইডে আমি যুদ্ধে অংশগ্রহণ করছিলাম এবং ওদিককার আমরা প্রায় 25-30 জন, 25-30 জন, 33 জনের একটা গ্রুপ ছিল, আমরা ওখানে যুদ্ধ করছিলাম। আপনার কি কোনো সহপাঠী বা সহযোদ্ধা ছিল যাকে আপনি এখনো স্মরণ করেন? এখন যুদ্ধ করতে গেলে সহযোদ্ধা বলতে আমার অনেক ছেলেপেলে যারা সহ আমরা যে পালিয়ে গেলাম, রাজাকার আমাদেরকে ধরে রাখবে, রাজাকার তৈরি করবে, এই ভয়ে তখন তো আমরা ইয়ং ছিলাম, তখন আমাদেরকে আমরা সহ প্রায় 5-6 জন আমরা একসঙ্গে গেছিলাম। সেটা তার মধ্যে নাম ছিল মাইনুদ্দিন, তারপর নাম ছিল মমতাজ, তারপর নাম ছিল ফটিক। এইভাবে হতে হতে ভারতের যে সহযোদ্ধা হিসাবে তারপরে মমতা, তারপর সাধক, এইভাবে বেশ কিছু মুক্তিযোদ্ধা আমার ছিল, প্রায় 30 জনের মতন। আমার মোটামুটি মানে খেয়াল করতে হবে, মনে করতে হবে, আমার বেশ কিছু মুক্তিযোদ্ধার নাম আমার কাছে আছে। এদের অনুপ্রেরণায় আমরা সেই মুক্তিযোদ্ধা দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আগুন
ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, জোয়ার এসেছে। বলো। আচ্ছা দাদু, আমরা যে এখানে আসলাম, তো এই জায়গার ইতিহাসটা কি? এখানকার ইতিহাস বলতে আমরা যখন 71 সালের 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে গেল, স্বাধীন হয়ে যাওয়ার পরে আমাদেরকে এক জায়গায় জমায়েত করার জন্য, মুক্তিযোদ্ধাদের জমায়েত করার জন্য একটা স্থান নির্ধারণ করে, সেই স্থানটা হচ্ছে মহারাজা স্কুল। এই মহারাজা স্কুলে আমরা মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে ওখানে থাকতে আরম্ভ করলাম। থাকার পরে আমাদের উপরে একটা আমাদের উপরে আদেশ আসলো যে এই সমস্ত জায়গাতে আমরা মাইন পুঁতে রাখছি, যে সমস্ত জায়গায় আমরা অস্ত্রগুলো লুকায় রাখছি, খুঁজে এই অস্ত্রগুলোকে নিয়ে একত্রিত করার জন্য ওই মহারাজা স্কুলের যে ঘরগুলো ছিল, ঘরগুলো উঁচা ছিল, ঘরগুলোতে আমরা সেই অস্ত্রগুলো আমরা রাখছিলাম। তারপরে ওই যে মাইনগুলো যে আছে, মাইনগুলোর থেকে কেমন করে জানি একটা মাইনের ডাটানাটা একটা এন্টি ট্যাঙ্ক মাইন বলে, এন্টি ট্যাঙ্ক মাইনের ডাটানাটা কেমন করে জানি খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে যতগুলো মাইন ছিল, যতগুলো অস্ত্র ছিল এবং যতগুলো লোক ছিল, সবগুলো একটা বিরাট আওয়াজ হয়। এবং এই আওয়াজে এই এলাকার যত লোকজন আছে, ঘর বাড়ি আছে, সব ফেটে যায় এবং সমস্ত মুক্তিযোদ্ধা যে ছিল, জীবিত ছিল, তারা পা একদিকে চলে যায়, হাত একদিকে চলে যায়, মাথা একদিকে চলে যায়, শরীরের মাংস একদিকে চলে যায়। এইভাবে তাদের সব চারিদিকে লুটে পুটে থাকলো। আর ওখানে একটা বিরাট বড় পুকুর হলো। সেই পুকুরটা মানে এত বেশি বড় পুকুর, যে পুকুরটাতে পানি পড়লে ওখানে পুকুর হয়ে গেল। এইভাবে সমস্ত কষ্ট হ্যানত্যান সমস্ত কিছু একসঙ্গে। তখন আবার যারা বাইরে ছিল, যেমন আমি ছিলাম ওই সময় নাইট পাস, যেটাকে বলে আমরা নাইট পাস। আমি 4 তারিখে আমি ছুটি নিয়েছিলাম, 4 তারিখে ছুটি নিয়ে বাড়িতে গেছিলাম। বাড়িতে যাওয়ার পরে আর আমি এদিকে আসিনি। ওই 6 তারিখে এই অবস্থা হয়। আর ওখান থেকে ওই লোকজন যে যারা ছিল, ওদের মাংস টাংসগুলো নিয়ে চেলগাছি যে একটা মাজার আছে, এই চেলগাছি মাজারে কবর দেয়, বুঝছো? ওই মাজারে যত লোকজনের কারো মাথা, কারো পা, কারো হাত, কারো এইভাবে সমস্ত লোকগুলোর কবর দিয়ে ওখানে তাদের স্মৃতিসৌধ স্থাপন করা, যেটা তোমরা গেলে দেখতে পাবা। আচ্ছা দাদু, আমরা তো আসল কথাটাই শুনলাম না। আপনি কি বঙ্গবন্ধুকে কখনো সচক্ষে দেখেছেন? হ্যাঁ দেখেছি। আমি যখন আমাদের দেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু কিন্তু আমাদের কাছে ছিল না। বঙ্গবন্ধু ছিল পশ্চিম পাকিস্তানে, তখন ওটা ছিল তথাকথিত পাকিস্তান, যেটা বলে পশ্চিম পাকিস্তানে ছিল। উনি ওখানে বন্দি ছিলেন। বন্দি থাকার পরে উনি দেশ স্বাধীন যখন হয়ে যায়, তখন তাকে ওই যে মামলা, আগরতলার মামলার জন্য যে তাকে অ্যারেস্ট করে ওখানে রাখছিল, তারপর ওকে ছেড়ে দেয়। ওনাকে ছেড়ে দেওয়ার পরে উনি তখন ঢাকায় আসে, রেসকোর্স ময়দানে উনি তখন আসলো। আসার পরে এগুলো হচ্ছে আমার মানে ইতিহাস দেখা নয়, এগুলো ইতিহাস আমার জানার পরে আমি জানতে পারলাম যে উনি তখন বাংলাদেশে তখন ঢুকার পরে উনি আমাদের প্রত্যেক দেশে দেশে যেতে আরম্ভ করলো। তো উনি পরে তখন সম্ভবত 10ই মার্চ না কি এই ধরনের কি 16 হবে, এই ধরনের উনি বড় মাঠে একবার উনি আমাদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, মুক্তিযোদ্ধা সাধারণ লোকজনদের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। কি সুন্দর লম্বা, এত সুন্দর লম্বা লোক ছিল। আমরা তখন তার কাছে ছোট, মাথায় এইভাবে বুলায় কি সুন্দর করে কথা বলতেছে। আর উনি কথা বলার পরে আমাদেরকে ভালোবাসা একটা দিয়ে আমাদেরকে, তোমরা দেশ স্বাধীন করছো, যার জন্য তোমাদেরকে আমার অনেক শ্রদ্ধা ভালোবাসা, এভাবে দিয়ে বলতে বলতে উনি তখন ওনার স্টেজে উঠে যায়, আমাদের কাছে ভাষণ শুরু করে। এইভাবে দাদু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন 7ই মার্চে। তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম, এইবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম। এই ভাষণটি আপনি কি সচক্ষে দেখেছিলেন বা না কোনো মাধ্যমে শুনেছেন? খুব সুন্দর একটা প্রশ্ন। তখন তো আমি মেট্রিক ক্যান্ডিডেট ছিলাম, তখন তো আমরা লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলাম।
এই ভাষণ তো কিন্তু আমরা সেখানে যাওয়ার মতো সৌভাগ্য হয়নি। আমরা কিন্তু বারবার এটা আমরা রেডিওতে আমরা শুনতাম, টিভি তখন ছিল না, তখন আমরা শুধু রেডিওতে শুনতাম। এবং আমরা আমাদের এই শুনোটা আমাদের মধ্যে কেন জানি একটা অনুপ্রেরণা একটা জুগিয়েছিল যে কীভাবে এই দেশ স্বাধীন করা যায় এবং কীভাবে আমরা যাব, এই ধরনের একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে এসেছে। সম্পর্কে কিছু গান গাইতে চাই, একটু গাইলে ভালো। তো আমরা শুরু করতে পারি। হ্যাঁ, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। মুক্তি ছাড়া তুচ্ছ মোদের, মুক্তি ছাড়া তুচ্ছ মোদের এই জীবনের নাম, এই জীবনের নাম। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, রক্ত দেব, রক্ত দেব। রক্তের প্রতিশোধ মোরা নেবই নেব, নেবই নেব, নেবই নেব। রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, রক্ত দেব, রক্ত দেব। রক্তের প্রতিশোধ মোরা নেবই নেব, নেবই নেব, নেবই নেব। সইব না, সইব না এই জীবনের অপমান, অপমান, অপমান। 1971 সালের সেই মহান মুক্তিযুদ্ধ ও গা কাঁপানো গণহত্যা, দেশকে স্বাধীন পেতে তারা জীবন পর্যন্ত ত্যাগ করেন। 1971 সালের সেই মুক্তিযুদ্ধ ও গা কাঁপানো গণহত্যা, দেশকে স্বাধীন পেতে তারা জীবন পর্যন্ত ত্যাগ করে। তাদের বুকে তাজা রক্ত ঢেলে তারা বাংলাদেশ লিখেছেন। তবে তাদের শোষণ আমরা ভুলবো না, ভুলবো না, ভুলবো না, ভুলবো না। কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে, কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে, কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে, কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে। সে আমার রক্তে ধোয়া দিন, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত, চেতনায় হানছে আঘাত, জাগ জনতা দুরন্ত সঙ্গীত। কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে, কারা মোর ঘর ভেঙেছে স্মরণ আছে। জায়গাটার নাম হচ্ছে চেহেলগাছি মাজার। ওখানে একটা মাজার আছে, সেই মাজারটা প্রায় 40 গজ, 40 গজ। আর পাশে যে মায়ের দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের শহীদ মিনার। চলো সামনে যাই, এটা একটা শহীদ মিনার। হ্যাঁ, এটা একটা শহীদ মিনার। এখানে আমাদের মুক্তিযুদ্ধ যে আছে, মুক্তিযোদ্ধারা তখন আমাদের মহারাজা স্কুলে তখন ফোটায় ওর যেভাবে ফাটছিল, ওই বোম ফাটার পরে ওরা সমস্ত টুকরো টুকরো হয়ে গেছিল, কারো হাত, কারো পা, কারো মাথা। তারপর অস্ত্রগুলো একবার চুপচাপ হয়ে গেছিলো। সেই অস্ত্রগুলো মানে এমনভাবে ধ্বংস হয়ে গেছিলো যে এমন বিকট আওয়াজ, সে আওয়াজে আশেপাশে প্রায় 15-20 গজের মধ্যে বাড়িগুলা ফেটে ফেটে গেছে। ওখানে বেশ কয়েকটা বাড়ি ফেটে গেছিলো। ওই পরে ওই যে মুক্তিযোদ্ধাদের যে আছে, একটু আসি মুক্তিযোদ্ধাদের আমরা তখন কী করলাম, সমস্ত কবর দেওয়ার জন্য এই জায়গাটা আমরা নিয়ে আসলাম। আপনার সামনে আসি। কোনটা কই? আন্টি 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 3 নম্বরটা, ঠিক আছে। 3 নম্বরটা, এই যে ক্যামেরা, এই যে ক্যামেরা, এই যে ক্যামেরা। এখানে আমি একটু দাঁড়াই, আমার ছবিটা নিব। তোমাদের সঙ্গে তো আমি ছবি নেবই।
সাবধানে দেখে দেখে পা দে। দিছি দাঁড়ান আবার বলেন। শহীদদের আমরা আবার বলো, আবার বলো, থামো। আমরা 1972 সনের গিরিজনাথ স্কুলে যে সমস্ত বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণে যে মুক্তিযোদ্ধারা মারা গেছে তাদের স্মরণের জন্য আমরা শিয়ালগাছি মাজারে এসেছি এবং তাদের স্মরণের জন্য আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি। ওখানে দিস না উঠে না মাহিমা উল্টা দিস না মাহিমা দাঁড়া বুঝছে? আমরা এই সমস্ত শহীদদের জন্য 1 মিনিট নীরবতা পালন করব। সাবধানে দেখে দেখে পা দে। দিছি দাঁড়ান আবার বলেন। শহীদদের আমরা আবার বলো, আবার বলো, থামো। আমরা 1972 সনের গিরিজনাথ স্কুলে যে সমস্ত বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণে যে মুক্তিযোদ্ধারা মারা গেছে তাদের স্মরণের জন্য আমরা শিয়ালগাছি মাজারে এসেছি এবং তাদের স্মরণের জন্য আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি। ওখানে দিস না উঠে না মাহিমা উল্টা দিস না মাহিমা দাঁড়া বুঝছে? আমরা এই সমস্ত শহীদদের জন্য 1 মিনিট নীরবতা পালন করব। সেটা কেমন ধরনের যুদ্ধ ছিল? আমি আগে একটু সামনের দিকে যাই। যুদ্ধ সাধারণত আমরা মুক্তিযোদ্ধারা যে করেছিলাম সাধারণত 3 প্রকারের আমরা করছি। আমাদের বাংলাদেশে যে যুদ্ধটা হয়েছিল সেটা 3 প্রকারের। একটা হচ্ছে আমাদের সম্মুখ যুদ্ধ, যেটা আমাদের সম্মুখ যুদ্ধ, মানে হচ্ছে পাক সেনারা আছে, এদিকে আমরা আছি, সম্মুখ যুদ্ধ। একটা হচ্ছে গেরিলা যুদ্ধ, যে আতর্কিত হামলা, যেটাকে বলে আমরা এমবুশ,
এম্বুশ পেতে। এখন বলতে পারো যে এম্বুশটা কি? এম্বুশটা হচ্ছে যে আমরা কোনো একটা রাস্তায় রাস্তা দিয়ে যে আমরা খবর পাইছি যে এদিক দিয়ে পাক সেনারা আসবে, সেই পাক সেনারা আসার পরে আমরা ওই রাস্তার পাশে আমরা লুকায় থাকলাম। লুকায় এম্বুশ, ওইটাকেই বলে এম্বুশ, মানে লুকায় থেকে আমরা ফাঁদ যাকে বলে ফাঁদ। ওই ফাঁদের মধ্যে আমরা চুপ করে বসে থাকলাম। যখনই ওরা ঢুকে গেল এই আমাদের মধ্যে ঢুকে গেল, তখনই আমরা সঙ্গে সঙ্গে ফায়ারিং স্টার্ট করে দিলাম, দিয়ে তাদের সাথে খতম করলাম। আর গেরিলা যুদ্ধ হচ্ছে যে আমরা আমাদের হঠাৎ করে আমরা লুকায় রাত্রে লুকায় আমরা গেলাম, যায় হঠাৎ করে যায় দেখতেছি একটা এই ট্যাঙ্কের ভিতরে খান সেনারা আছে। আমরা যাই ওখানে করলাম কি গ্রেনেড যা ফেলা দিয়ে আসলাম। অথবা এই যে রাস্তা যে আছে, রাস্তার পাশে এন্ট্রি ট্যাঙ্ক মাইন আমরা পুঁতে দিয়ে আসলাম। এটাই তারপরে এটা হলো গেরিলা যুদ্ধ। আর সম্মুখ যুদ্ধ তো তোমরা জানো, সম্মুখ যুদ্ধ হচ্ছে সামনাসামনি যেটা যুদ্ধ সেটা যুদ্ধ। তা আমরা সাধারণত গেরিলা যুদ্ধ আর এম্বুশ যুদ্ধ করব, এই যুদ্ধতে আমরা বেশি এম্বুশ আর গেরিলা এই যুদ্ধতে আমরা বেশি করছিলাম এবং আমাদের তখন এই যুদ্ধতে বেশি প্রয়োজন ছিল। তো আমি বেশিরভাগে অন্তর্ভুক্ত ছিলাম। হ্যাঁ, আচ্ছা দাদু, আপনি যে এই সম্পূর্ণ যুদ্ধটা করেছেন, এই যুদ্ধে কি আপনি আহত হননি? হ্যাঁ, একটা সুন্দর প্রশ্ন। আমি এই যুদ্ধে একবার আহত হয়েছিলাম। সেটা হচ্ছে আমার এম্বুশ, যেটাকে বলে আমরা বলি এম্বুশ যুদ্ধ মানে হঠাৎ ফাঁদ। আমরা একসঙ্গে প্রায় 30-32 জন মুক্তিযোদ্ধা এক লাইনে রাস্তার এই পাশে ও পাশে আমরা লুকাইছিলাম। সেই লুকায় থাকার পরে আর তার আগের দিন আমরা কিন্তু কিছু বোম আমরা যেটাকে বলে মাইন আমরা পুঁতে ছুঁয়ে আসছিলাম। ওই মাইনের আঘাতে ওরা যখন আঘাত পায় তখন কিন্তু আমাদের দিকে তখন গোলাগুলি আরম্ভ করে এবং ওর মধ্যে থেকে আমাদের কাছে বোম্বিং করে। ওই বোম্বিং করাতে আমি যেখানে ছিলাম সেখানে আমার ওই বোম যখন এসে পড়ে তখন তাতে আমার পায়ের মধ্যে আমার ওই যে বোমের যে স্প্লিন্টার, এই যে টুকরো যে জিনিসগুলো আছে, এই টুকরো জিনিসগুলো আমার পায়ে আঘাত হয় এবং আমার পায়ে আঘাত হয় এখানে পায়ে আঘাত হয় এবং আমার কানের পর্দাও খুব বেশি জোরে আঘাত হওয়াতে কানের পর্দাও আমার ফেটে যায়। তারপরে আমি ওখানে শুয়ে পড়ার পরে আমার যে সহযোদ্ধা যারা ছিল, যেমন মমতাজ, তারপরে সন্টু, তার মাইনুদ্দিন, তারপর কোটি, এই ধরনের যারা ছিল আর কি সঙ্গে, তারা তো এবং বাইরেরও কিছু লোক আমাদের গুলি যারা সাপ্লাই ওরা আমাদেরকে আস্তে আস্তে করে ওই যে ফায়ারিং যে হচ্ছে মানে ওরা কিন্তু ফায়ারিং করতেছে, খান সেনারা রাজাকাররা কিন্তু ফায়ারিং করতেছে। আমরা ওর মাঝে আমাকে তখন কী করে টেনে নিয়ে আসে আমাকে ওখানে একটা হসপিটাল ছিল, যেটা হলো বিন্দল এলাকা থেকে রায়গঞ্জ, নাম শুনছো? রায়গঞ্জে ওখানে একটা হসপিটাল ছিল, হসপিটালটার নাম ছিল হেমতাবাদ হসপিটাল। ওই হসপিটালে আমাকে নিয়ে যায় এবং আমাকে ওখানে প্রায় আমি 1 মাস ওখানে হসপিটালে আমি ছিলাম। হ্যাঁ, চিকিৎসাধীন ছিলাম। ওখান থেকে 1 মাস পরে আবার আমি আমার রণক্ষেত্রে আবার 1 মাস পরে। আমি অনেক কিছু জানলাম এর মধ্যে। আচ্ছা দাদু, হ্যাঁ, 25শে মার্চের রাতে গণহত্যাটা হয়েছিল, সেখানে কি আপনার কোনো আত্মীয় ছিল বা আপনার অবস্থাটা তখন কেমন ছিল? আচ্ছা, 25শে রাত্রে আমার বয়স তখন 16 বছর। ওই 16 বছর বয়সে কিন্তু আমার ওই গণহত্যা যেখানে সেইখানে কিন্তু আমাদের দিনাজপুরে ওই ধরনের গণহত্যা হয়নি। আমাদের যে গণহত্যা হয়েছে ঢাকাতে হতো বেশি, যার জন্য ওখানে জলবদ্ধতা একটা জায়গায় আছে হয়নি। তবে এদিকে আমাদের 10 মাইল যে আছে, 10 মাইলে কিছু লোকজনকে মারছিল। এদিকে 10 মাইলের পরে আমাদের সার্কিট হাউস যে আছে, তোমাদের নাম শুনছি কিনা, সার্কিট হাউস কিন্তু ওখানে পাক সেনাদের কিন্তু ঘাঁটি ছিল। ওখানে পরে আমরাই উল্টা 2-1 দিন পরে আমরাই তাদেরকে তবে আমার যে রাত, সেই রাতে কিন্তু
ভয়ভীতির মধ্যে আমরা ওখানে যাই, ভয়ভীতির মধ্যে আমরা থাকাতে আমরা যাইনি। তার মধ্যে ছোটো ছিলাম, আমরা অত বুঝতাম না। আর ওখানে একমাত্র যারা বড় বড় লোক, যারা আর্মির লোক, পুলিশের লোক, তারাই গেছিল এবং তাদেরকেই হত্যা করছে। আচ্ছা, তাহলে ধন্যবাদ। শহীদদের প্রতি সম্মান জানাবো। কারণ এখন পৃথিবীতে যে অনেক মারা গিয়েছে, তাদের কবর দেওয়া হয়েছে এখানে, তাদের স্মরণে আজ আমরা একটি গান গেতে চাই। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরবে আজ, তারা কি ফিরবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অত্যাচারে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আমরা এখানে এসেছি বঙ্গবন্ধুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিস্তম্ভে। তো আমরা এখানে ফুলের মাধ্যমে তার স্মৃতিস্তম্ভে সম্মান জানাবো, শ্রদ্ধা জানাবো। ধরো আসো। মাহিমা নিচ্ছি পাতা ঢেলে যাচ্ছে না। নে নে এই তাড়াতাড়ি নাম, তাড়াতাড়ি নাম। এই গান এখানে গান মাহিমা, এখানে গান থেকে তারা গাবো। কথা বলিস না, কথা এখানে গান। চলো নাও বলো। এখন দাদু, আমরা বঙ্গবন্ধুর এই স্মৃতিস্তম্ভে এলাম, আমাদের অনেক ভালো লাগে। আচ্ছা, বঙ্গবন্ধু কি কারাগারে বন্দী ছিলেন? তিনি তখন কীভাবে মানে নেতৃত্ব দিয়েছিলেন? উনি ওনার পিছনে আরও নেতৃত্ব দেওয়ার মধ্যে নতুন এই ধরনের একটা কমিটি, সেই কমিটির মাধ্যমে এই নেতৃত্ব এবং ওনাকে কারাগারে নিয়ে যায় এবং সেখান থেকে তাকে পাকিস্তানে নিয়ে যায়। কিন্তু আমাদের সেই মহান মুক্তিযুদ্ধ কিন্তু থেমে থাকেনি। তখনও আমরা কিন্তু ওই স্বাধীনতার যে উনি যে ডাক দিয়ে 7ই মার্চে যে ডাক দিয়েছিলেন, সেই ডাকের পরিবেশে আমরা কিন্তু ওইভাবেই দেশ স্বাধীন করার জন্য সবাই মুক্তিযোদ্ধারা এবং জনসাধারণ সহ আমরা ঝাঁপিয়ে পড়ছি এবং সেইভাবেই আমরা আস্তে আস্তে করে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। ধন্যবাদ দাদু। আচ্ছা দাদু, চূড়ান্ত বিজয়ের পর দেশের আগের এবং পরের অবস্থা কেমন ছিল? আমাদের দেশ স্বাধীন হওয়ার আগে তোমরা তো সবই বুঝতে পারতেছো আমার কথার মাধ্যমে, যে তখন শুধু উত্তাল তরঙ্গ, আমরা তখন রক্তটব্বক, আমরা শুধু যুদ্ধ করার জন্য, দেশ স্বাধীন করার জন্য আমরা শুধু খান সেনাদের সঙ্গে, রাজাকারদের সঙ্গে, আমরা পাক সেনাদের সঙ্গে আমরা যুদ্ধ করেছি। যখন যুদ্ধ করতে 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 যখন 16 ডিসেম্বর আমাদের দেশ স্বাধীনতার ঘোষণা আমরা যখন পেলাম, তখন আনন্দে আমরা দিশাহারা হয়ে গেছিলাম যে আমরা কথা দেশ স্বাধীন হয়েছে। এবং এর যে একটা খুশি, এর যে একটা আনন্দ, সেই আনন্দটা যে আমরা কীভাবে যে পালন করব, কীভাবে যে পালন করছিলাম, সেটা কিন্তু আজ
মনের ভিতর থেকে প্রকাশ করা তখন যাচ্ছিল না। তবুও মনে হয় যে তখন আমরা যে আনন্দ পেয়েছিলাম যে দেশ একটা স্বাধীন হচ্ছে, আমাদের অস্ত্র শস্ত্র নিয়ে আমরা তখন এই ভারত থেকে আমাদের জন্মভূমি বাংলাদেশে আমরা তখন এসে আমরা তখন এদিক ওদিক দৌড়াদৌড়ি, এ ওকে বুকে কলাকলি, ওকে নিয়ে কাটাকাটি, কে বেঁচে আছে কে নাই, এই সমস্ত খোঁজ খবর করতে করতে আমাদের দেশ স্বাধীনতার পরে আমরা এইভাবে আমরা আমাদের বাংলাদেশটাকে অনুভব করতে পারছি। ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ। আগে আমাদের এই ধারণা ছিল না, আপনার জন্য আমরা এত কিছু জানতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ দাদু। আচ্ছা, আমিও তোমাদেরকে সাদর মাধ্যমে আমি সবাইকে আদর জানাচ্ছি এবং সবাই আমার ভালোবাসা জানাচ্ছি, এবং তোমরা সুখে থাকো, আরও বড় হও, আরও প্রতিষ্ঠিত হও, এবং এই মুক্তিযুদ্ধ সম্পর্কে তোমরা জানার আরও আগ্রহ প্রকাশ করো এবং জানো। এটা আমরা মুক্তিযোদ্ধারা, কারণ মুক্তিযোদ্ধা আমরা থাকবো না, আমরা পারবে না, আমরা শেষ হয়ে যাব। লাস্টে তোমরাই কিন্তু এই জিনিসটাকে প্রতিষ্ঠিত করবো এবং প্রতিষ্ঠিত করে রাখার চেষ্টা করবো। অবশ্যই আমরা চেষ্টা করবো। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ দাদু।